ভিকটিমের মায়ের সাথে তার দুলাভাই এবং তার মা পরবর্তী দিন সকালবেলা বরিশালে যাওয়ার জন্য সকাল 6:30টায় যখন বেরিয়ে যান, তখন এই ভিকটিম এবং তার মেয়ে শুধুমাত্র সেই বাসাতে ছিলেন। এবং যখন ছিলেন তখন এরপরের সকাল 10টার দিকে যে অপহরণকারী চক্রের যে মহিলার কথা আমি বলছি, যে শাপলা, তিনি তার সহযোগী 3জন, তার চাচাতো ভাই পরিচয় এবং গ্রাম থেকে কিছু চাল নিয়ে আসবে এই কথা বলে 3জন ছেলেকে সেই বাসায় নিয়ে আসেন এবং দরজা খুলে তাদেরকে ভিতরে প্রবেশ করান। এবং রায়হান মূলত বাসার ভিতরে প্রবেশ করেন এবং তাদের কাছ থেকে সেই ভিকটিমের মায়ের কাছ থেকে এই 8 বছর জাইফা বা মেয়েকে, ভিকটিমের মাকে বিভিন্নভাবে আটকে ফেলেন, তাকে হাত পা বেঁধে ফেলেন এবং মুখের ভিতরে কাপড় দিয়ে তার মুখটাও বেঁধে ফেলেন এবং তাকে এক ধরনের স্প্রে করেন তার নাকে এবং বাচ্চাটাকেও একটা স্প্রে করে অচেতন করে ফেলেন এবং পরবর্তীতে সে বাচ্চাটাকে নিয়ে তারা চলে আসেন এবং সেখানে তারা চলে আসেন হচ্ছে নবীনগর হাউজিং বাসা থেকে একটি 8 মাস বয়সী শিশুকে অপহরণপূর্বক তার কাছে মুক্তিপণ আদায় করা হয়। ঘটনার পর্যবেক্ষণে আমরা আমাদের র্যাব 10-এর একটি আভিযানিক দল এবং আমাদের র্যাব হেডকোয়ার্টারের একটি গোয়েন্দা দল সম্মিলিতভাবে কাজ শুরু করেন এবং এর পরবর্তীতে আমরা 16 নভেম্বর রাত 1:30-এ আদাবরের নবীনগর হাউজিংয়ের একটি বাসা থেকে অপহৃত শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এখানে ঘটনার বিস্তারিত যদি বলতে হয়, ভিকটিম যে মেয়ে এর মার সাথে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। একজন মহিলা ছিলেন, তিনি তাকে প্রায় 2 সপ্তাহ পূর্ব থেকে তাকে অনুসরণ করা শুরু করেন এবং তার সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করেন। ভিকটিমের মা, তিনি একজন চাকরিজীবী এবং তার বাবা একটি মেডিকেল ইনস্টিটিউটের একজন ল্যাব সহকারী। যখন আমরা উদ্ধার করতে যাই নবীনগর হাউজিংয়ে, তখন আমরা দেখতে পাই যে সেই ভিকটিম 8 মাস বয়সী জাইফা, সে ওই বাসায় একা ছিলেন এবং এই মহিলা, এই অপহরণকারী চক্রের যে মহিলা, তিনি কার্নিশে, আরেকটা বাসার কার্নিশে সে খুবই রিস্কি অবস্থায় সেখানে অবস্থান গ্রহণ করছিলেন, যেখানে তার ব্যক্তিগতভাবেও তিনি আহত হতে পারতেন। এখানে বিষয়টি অস্পষ্ট, বিষয়টা এখনও স্পষ্ট হয়নি। যেটুকু আমরা জানতে পেরেছি সেটুকু আমাদেরকে জানিয়েছি। বাট এখানে যে ভিকটিমের মা, তার সাথে তার বাবার কিছুটা মনোমালিন্য আছে এবং তারা প্রায় 4 মাস ধরে একসাথে থাকেন না, কিন্তু তার বাবার তাদের বাসায় যাতায়াত আছে, 4 মাস ধরেই তাদের বাসায় প্রতিদিনই যায়, কিন্তু রাতের বেলায় সে বাসায় থাকে না। তদন্তের স্বার্থে আমাদের নজরদারিতে আছে, পুলিশও তার থেকে জিজ্ঞাসাবাদ করছে, যদি তার সম্পৃক্ততা পাওয়া যায় পরবর্তীতে সেটা দেখা হবে। ফাতেমা আক্তার শাপলা, তার বয়স 27, সে মূলত তার বাড়ি হচ্ছে বগুড়ার ধুনটের মথুরাতপুরে এবং তিনি যখন এই অপহরণকারী চক্রের সাথে, এই মহিলার সাথে, ভিকটিমের মায়ের সাথে যখন পরিচয় হয়, তখন নিজেকে তার বাড়ি নওগাঁ বলে তিনি দাবি করেন এবং এখন যে কথাটা বলছি এটাও আমরা তার দেওয়া ভাষ্যমতে পেয়েছি। তিনি মূলত বগুড়া গোপালপুর থেকে 2012 সালে এসএসসি পাস করেন এবং লালমাটিয়া মহিলা কলেজ থেকে 2014 সালে এইচএসসি পাস করেন। পরবর্তীতে সেখানে তিনি মার্কেটিংয়ে পড়ছিলেন এবং 2nd সেমিস্টার পর্যন্ত সেখানে কমপ্লিট করেন। পরবর্তীতে তিনি আর তার লেখাপড়া কন্টিনিউ করেননি এবং তিনি তার মা এবং ছোট বোনের সাথেই এই বাসাতে অবস্থান করছিলেন। তিনি অপহরণ চক্রের সাথে জড়িত কিনা এই ধরনের তথ্য আমাদের কাছে নাই। তিনি আগে এই ধরনের কোনো কাজ করেছেন কিনা, 3জন সদস্য ছিলেন, তার দেওয়া ভাষ্যমতে যাদের নাম হচ্ছে সুমন, হাসান এবং রায়হান, মূলত এই 4 জন। এবং যে আমাদের যে ভিকটিম, তার মায়ের দেওয়া তথ্য মতে সেখানে আরও একজন মেয়ে ছিলেন, একটা বোরকা পরা মেয়ে ছিলেন, যে প্রথম দিন তখন যার সাথে পরিচয় হয় তখন তার সাথে একজন বোরখা পরা মহিলা ছিলেন, বা তার বিস্তারিত তথ্য বা পরিচয় আমরা এখন পর্যন্ত বের করতে পারি না। বাসায় যাওয়া, এই ধরনের বিভিন্ন ধরনের পরিকল্পনা তারা প্রায় 2 সপ্তাহ আগে থেকে শুরু করেছিলেন এবং 1 সপ্তাহ আগে থেকেই তারা তাদের বাসায় একবার যান, গিয়ে তার বাসায় সাবলেট থাকবেন, তার বাসায় রুম ভাড়া নেবেন এবং তিনি অসহায়, তিনি একটা আর্থিক সংকটে আছেন, তিনি পরিবার থেকে একটু দায়গ্রস্ত অবস্থা আছে, এইসব কথা বলে তিনি মূলত একটি সম্পর্ক তৈরি করে তার বাসায় ওঠার চেষ্টা করেন। প্রথমত হচ্ছে যে আপনি যেটা বললেন বগুড়ার দুপচাচিয়ার যে বিষয়টি, সেখানে মূলত এই ছেলের দেওয়া জবানবন্দি অনুযায়ী কিন্তু আমরা কাজ করেছি এবং তার স্পষ্ট জবানবন্দি ভিডিও ফুটেজ সহ আমাদের কাছে আছে। তিনি যখন কথা বলছিলেন এবং তিনি যখন এই জবানবন্দি দিচ্ছিলেন আমাদের কাছে, তার পাশের রুমে তার আত্মীয় স্বজন ছিল। ইভেন তাকে যখন আমাদের ক্যাম্পেও নিয়ে আসা হয় তখনও তার আত্মীয় স্বজন আমাদের সাথে, আমাদের টিমের সাথে আমাদের ক্যাম্পে আসে। এরপরও তদন্তের স্বার্থে তদন্তে বিভিন্নতা থাকতে পারে, তদন্তকালীন সময় যদি আমাদের কোনো সহায়তা দরকার হয় আমরা অবশ্যই সহায়তা করব। এছাড়াও যেটা বললেন
যে আমাদের র্যাবের কোনো সদস্যের জন্য যদি কোনো ধরনের অভিযোগ বা কোনো গাফিলতি পাওয়া যায় আমরা অবশ্যই তার ব্যবস্থা নিব এবং আমরা তদন্ত সাপেক্ষে সে ধরনের ব্যবস্থা নেব। আমাদের কাছে যদি অভিযোগ আসে আমরা অবশ্যই এটাকে খতিয়ে দেব। সে তখন বলতে পারে আপনার 164-এর যে সিস্টেম এটাও জানবেন, 161-এর যে সিস্টেম এটাও আপনারা জানবেন, আপনারা অনেক ভালো সাংবাদিক, আমার থেকে বেশি জানেন। কিন্তু আমি যেটা বলতে চাই, আমাদের কাছে তিনি যে ধরনের তথ্য দিয়েছিলেন এবং যে সমস্ত আলামত আমরা তাকে নিয়ে উদ্ধার করেছিলাম তার ভিত্তিতেই মূলত আমরা এটাই করেছিলাম। এরপরেও আমাদের একটা তদন্তাধীন বিষয়, উভয় সংস্থায় তদন্ত করছে। আমরা পুলিশের সাথে সহায়তা করব, পুলিশ আমাদেরকেও যদি তাদের দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারে। কিন্তু তদন্তে যদি আমাদের কোনো গাফিলতি হয় এবং এই গাফিলতিতে যেই এটার দায় হবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আলামত উদ্ধার করেছি, সেটার ভিত্তিতেই আমরা আপনাদেরকে জানিয়েছি। মিডিয়া ব্রিফিংটা কিন্তু মূলত একটা সামাজিক সচেতনতামূলক কাজ, একটা প্রিভেন্টিভ মেজার্সের একটা অংশ হিসেবে নিবারণমূলক যে কাজ, মানুষ যাতে এখান থেকে শিক্ষা নেয় এবং আমাদের যে অপরাধমূলক কার্যক্রম আছে সেখান থেকে আমরা যাতে সচেতন হই, এটাই কিন্তু একটা উদ্দেশ্য। এটা কিন্তু অন্য কোনো উদ্দেশ্য না, মানুষকে সচেতন করা এবং নিবারণমূলক যে কার্যক্রম তারই অংশ হিসেবে মূলত আমরা এটাকে কাজ করি। আপনি কখনোই বললেন পুলিশ ভুল তথ্য দিয়েছে। এই তদন্ত এটা এখন যেটা বলা হচ্ছে এটা পূর্ণাঙ্গ তদন্তের পর অন্য কিছু বের হতে পারে। এটা একটা ডাইনামিক্স, একটা বিষয়বস্তু তো পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। বিষয়বস্তু কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, র্যাবের তদন্ত গাফিলতি থাকে এবং কোনো ধরনের যদি আমাদের তথ্যগত বা প্রক্রিয়াগত কোনো ধরনের ভুল থাকে এবং এই প্রক্রিয়ার সাথে যদি কেউ দায়ী হয় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এটাই হচ্ছে আমাদের অবস্থা।